শিবু ভট্টাচার্যের নিবাস পেরেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 35। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়েছিল সেটা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী মৃত্যুকালীর বয়স আন্দাজ 25, আঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সেই যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়াবাদ। 5 মিনিট বকাবকির পরে শিবুর দম ফুরিয়ে যেত, কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত হতো না। প্রতিবারই শিবুরই পরাজয় ঘটত। স্ত্রীকে বসে রাখতে না পেরে পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মিনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এরকম লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনল তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে। সেদিনকার বচসা একেবারে চরমে শিবুকে ঝ্যাঁটা পেটা করলো। এছাড়া রাগে, ক্ষোভে, কষ্টে চোখের জল আটকে কোনো মতে রাত কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা রওনা হলো। শিয়ালদা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপাচারে 5 টাকার পুজো দিয়ে মানত করলো। যে মা কালীর মাটিকে ওলা ওটাই কেড়ে নাও মা, আমি জোড়া পাটা নৈবেদ্য দেবো। আর যে বরদাস্ত হয়নি, একটা সুরা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাঝি ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে। দোয়াই মা, মাগো। মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আদশের দই এবং আদশের অমৃতি খেল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধ্যেবেলা পিডন স্ট্রিটের হোটেল দি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল। মা কালী কিন্তু উল্টোটি বসেছিলেন। বাড়ি এসেই শিবুর ভেদভূমি আরম্ভ হয়ে গেল। ডাক্তার এলো, কবিরাজ এলো, কিন্তু কিছুই হলো না। অবশেষে 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক গ্রামে আর মন টিকল না। শিবু সেই রাতেই গঙ্গা পার হলো, পেনেটির আড়বার কোন্নগর। সেখান থেকে উত্তর মুখ হয়ে ক্রমে রিসড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাপদানির চটকল ছাড়িয়ে আরো 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডী পাঠে পৌঁছল। মাঠটি বহু দূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আঁশ শেওড়া, ঘেটু, কুনো ওল, বাবলা প্রভৃতির ছোপ। শিবুর বড়ই পছন্দ হল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার এক পাশে একটা লম্বা তাল গাছ সোজা উঠে গেছে, আর একদিকে একটা ন্যাড়া বেল গাছ 3 ভাগ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু সেই বেল গাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগলো। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেত তত্ত্বের খবর রাখেন না, তাদের ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছে। মানুষ মরলে ভূত হয়, এটা সকলেই শুনেছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কিভাবে? প্রকৃত তথ্য হলো এই: নাস্তিকদের আত্মা নেই। তারা মরলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যারা আস্তিক, তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নেই। তারা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয়। রায় বের হলে কিছু ভূত অনন্ত স্বর্গে এবং বাকি সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় সেটা অনেকটা কমে যায়। বিলেতি প্রেতাত্মা বিনা পাসে ওয়েটিং রুম ছাড়তে পারে না। যারা সিয়ন্স বা প্ল্যানচেট দেখেছেন তারা জানেন বিলেতি ভূত নামানো কি রকম কঠিন কাজ। হিন্দুর জন্য আলাদা ব্যবস্থা, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি।
হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে, দরকার পড়লে ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা কিন্তু মস্ত বড় সুবিধে। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বছর পর, কেউ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হয়, সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবারও সুবিধে আছে। এর মধ্যে 2-3 মাস কেটে গেছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম দিন কতক নতুন জায়গায় নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা থাকে। মেজাজটা যতই বদ হোক, মৃত্যুর একটা আন্তরিক টান শিবু এখন সেটা হাড়ে হাড়ে অনুভব করে। একবার ভাবলো, দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো, লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারে না। এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হলো। ফাল্গুন মাসের শেষ বেলা গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এই মাত্র তলিয়ে গেলেন। ঘেটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে গেছে। শিবুর বেল গাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কত পাকা ফল ফটফট করে ফেটে গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো কুবড়ে পোকা করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। কিছু দূরেই বাবলা গাছে এক জোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে। কাকিনী চোখ বন্ধ করে গদগদ স্বরে মাঝে মাঝে বলছে। একটা কটকটে ব্যাগ সত্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বিল গাছের কোটর থেকে বেরিয়ে এলো এবং শিবুর দিকে ড্যাবড্যাবে চোখ মেলে টিটকারি দিয়ে উঠল। একদল ঝিঝি পোকা সন্ধ্যের আসরের জন্য যন্ত্রে সুর বাঁধছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সহস্বরে রি 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 করে উঠল। শিবুর যদিও রক্তমাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়। শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধড়াক ধড়াক করতে লাগলো। মনে পড়ল ভূষণ্ডির মাঠের একদিকে পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধেবেলা তুলো হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাদ মস্তক ঘেরা টোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে চেয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তার গাল একটু তুবড়ানো এবং সামনের দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছে। সে একটা গামছা পরে আরেকটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাঁড়ি থেকে কোমর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স খুব একটা বেশি নয়। শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতন প্যাঁচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয় চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে বেশি হরণ করেছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূব দিকে গঙ্গার ধারে হিরিবামনির পরিত্যক্ত ভিটায় যে ভাঙাচোরা ঘরখানি আছে, তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে, শুধু একবার, এবং দেখেই বুঝেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াকে ছাড় দিচ্ছিল। পরনে সাদা থান। শিবুকে দেখে নিমেষের মধ্যে ঘোমটা সরিয়ে ঠিক করে হেসে সে হাওয়ার সঙ্গে বেরিয়ে যায়। কি দাঁত, কি মুখ, কি রং! মৃত্যুকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার। শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল। শ্রী রাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে পেলি। আচমকা প্রান্তর কাঁপিয়ে কাছেই একটা তাল গাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শব্দ উঠল।
अरे भजुआ के बहन नहीं भगुआ के बिटिया केकरा से सदिया हो केकरा से শিবু চমকে উঠে ডাকলো, এই তাল গাছে কি রে? উত্তর এলো, কারিয়া পীরের মা। শিবু বলল, কেলে ভূত? এই নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিখলিখে চেহারা, কাকলাসের মতো একটি জীবাত্মা সড়াক করে তালগাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, আর গোড় লাগি পরম দেওজি। জিতা রাহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? হ্যাঁ ছিলাম বা তামাকই তো নেই শ্রীন জোর কথা। প্রেত হুস করে উঠে উঠল এবং অল্পক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার থেকে তামাক, টিকা, কলকে এনে তাতে আগুন ধরিয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলকে বসিয়ে টান দিতে দিতে বলল, এরপর এলি কবে? এত হালচাল সব বল। কারিয়া পীরেত যে ইতিহাস বলল তার সারমর্ম হলো এই, তার বাড়ি ছাপড়া জেলায়। দেশে এককালে তার জরু ছিল, গরু ছিল, জমি ছিল, সবই ছিল। তার জরু মানে স্ত্রী মুঙ্গরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি, বনি বনাও কখনো হয়নি। একদিন প্রতিবেশী ভাজুয়ার বোনকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিশাল ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সেটা আজ 30 বছর আগের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুঙ্গরি বসন্ত রোগে মারা গেছে। স্বামী আর দেশে ফিরল না, বিয়েও করল না। নানা জায়গায় চাকরি করে অবশেষে চাপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন আগে একটি লোহার কুপিকল তুলবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হয়ে মানে পটল তুলে প্রেত রূপে এই তাল গাছে বিরাজ করছে। শিবু একটা লম্বা টান মেরে কলকেটি কারিয়া পীরেতকে দেবার উপক্রম করছিল, এমন সময় মাটির ভেতর থেকে ভাঙা কাসরের মতো আওয়াজ এলো, ভায়া কলকেটায় কিছু আছে নাকি? বেল গাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেটার থেকে খান কতক ইট খসে গেল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো। মোটা সোটা দেহ, থেলো হুঁকোর খোলের উপর এক জোড়া পাকা গোঁফ গজালে যেরকম হয় সেই রকম মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুন্টি দেওয়া মির্জাই, পরনে ধুতি আর পায়ের তালতলার চটি। আগন্তুক শিবুর হাত থেকে কোল কেটে নিয়ে বললেন, ব্রাহ্মণ দণ্ডবাদ হই, কিছু সম্পত্তি ছিল এইখানেই পোঁতা আছে, তাই জকি হয় আগলাচ্ছে। বেশি কিছু নয়, 200-500। তবে বন্ধকি তমসুক দাদা, ইস্টাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত কুড়ি পড়বে। শিবুর মেঘদূত একটু একটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করল, যক্ষমশাই বলছি আপনি কি কালিদাসের ভাইরা ভাই? কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমতির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি তার নাম জানলে কি সে? আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন আমি বলে গিয়ে 3.5-20 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখছি। বেশ বেশ, কালোয়াতি শিখতে যদি চাও তো আমার সাগরে দাও দাদা। এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। বসাইয়ের গুরুত্বপূর্ণ পরিচয়টা জিজ্ঞাসা করতে পারে কি? বিলক্ষণ, আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসড়ে। আপাতত নিবাস এই পাঁজরের মধ্যে, সাবেক পেশা দারোগাগিরি। এলাকা রিসড়ে স্তক ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসতো আমায়।
মুল্লুকের শাসনটা তারা মা আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোক ত্রাহি ত্রাহি ডাক ছাড়তো। মশাইয়ের পরিবার কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডা। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুটোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা এক গাছ চেলাকাট কষিয়ে তারপরই পালালো বাপের বাড়ি। 340 ধারায় ফেলতো, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মোড়কে মাগি গত হলো। সংসার ধর্মে আর মন বসলো না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললাম। তারপর পরমায়ু পুরলেই হেতায় আড্ডা গেড়েছে। ছেলে পুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা। আমি করবো রোজগার, আর কোন বেটাভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে সেটা আমার সইত না। এখন তোফা আছে, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করে থাকা। আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করল, কারিয়া পীরেতের পরিচয়ও দিল। যক্ষ বললেন, সব স্যাঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গান বাজনা করি এসো, পাকও আসবে, এমন জুত হবে না। আচ্ছা, পেটে চাপড়ে ঠেকারি ডন ডন করছি। বাবা ছাতু কর, একটু এঁটেল মাটি চটকে মতিখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে, বল শোনো। ধা ধা ধিন তা কং তাগে গিন্নি ঘা দেন কর্তাকে। ধা ধা ধিন তা কং তাগে গিন্নি ঘা দেন কর্তাকে। ধা ধা ধিন তা কং তাগে। গলাটা ধরে আসছি। খোরটা ভূত আর এক ছিলিম সাজ বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘোমটাও খুলেনি। তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মাটি মেখে স্নান করল, গাবের আঠা দিয়ে পইতে মাজল, ফণি মনসার মুরুষ দিয়ে চুল আঁচড়ালো, টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধল। ছোপে ছোপে বন জঙ্গলে ঘুরে ঘুরে এক রাশ ঘেঁটু ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করল। তারপর সন্ধে শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে খিরি বামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠ শুরু করার আগে উৎসুক মনে বলে উঠল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটা সরালো। শিবু চমকে উঠে ভয়ে বলল, তুমি নৃত্যকারী বলল, আরে মিনসে, মনে করেছিলি মোরে আমার কবল থেকে বাঁচবি? কেন পিতনি শাকচুন্নি পিছু পিছু ঘুরতে বড় মজা না? কি করে ওলাওটাই নাকি? ওটা 70-এর হোক। কেন ঘরে কি কেরোসিন ছিল না? তাই চেহারা তো ফর্সাপনা দেখাচ্ছে। তোর ছেলে সোনার জলুস বাড়ি, তো ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভ কাজে বাধা পড়ল। বাইরে ওটা কিসের গোলযোগ? এখানে কি হচ্ছে রে? তোর বুকের এত বড় পাটা যে আবার বিয়ে করে বিয়ে? যেন একটাই সেগুলির সুপুটি কানাকারি ছিনাচিনি করছে। আমার স্বামী কে বলবো? তোর স্বামী? আর একবার বলে দাও দিদি, মুখে ঝামা ঘষে দেবা। হঠাৎ উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠোনের বেড়ার আগর ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করে দিল। আমার স্বামী তোকে কেন দেব না? আমার বুড়ি ও যে তোর নাপের বংশী। আহা, কি আমার কোনে পাওগা দুয়ার বেচো পেতনি। আমি যে 2 জন্ম আগেকার বউ। 2 গোবর জন্নি আমি যে 3 জন্ম আগেকার বউ। মোর চেঁচিয়া ওদিকে ডাইনি মাগে মেন চাইতে দিয়ে উধাও। তখন পেতনি পেড় করে মন্ত্র পড়ে বন্ধ হ, আপন যত বিদায় হ,
সারে গামা প্রধানী পেতনির কথা কেন? আগর বন্ধ করে বলল, আরে তাকে তোর ঘর মুক্তাবো তারপর ডাইনি বাজে কেউ খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হয়ে গেল। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। হিংসুটি তোর চোখ কেটে দেবো। কি বললি তুই? একা নৃত্যকালীতেই রক্ষা নেই, তার উপর আগের 2 জন্মের আরো 2 পত্নী হাজির। সে 2 হাতে পড়তে জড়িয়ে ইষ্টমন্ত্র জপ করতে লাগলো। ওদিকে নৃত্যকালী রাগে ভুলতে লাগলো। আমার সঙ্গে তুমি করবানি? লজ্জা করে না? শয়তান মেয়ে ছেলে। এমন সময় নিপথ্যের চক্ষের গলা শোনা গেল। ধনী শুনছ কি বা আনুমনে ভাবছো বুঝি শ্যামের মাসি ডাকছে তোমায় বাস বলে? ওটা যে খ্যাক্সিয়ালি দিও না কোনে কানি। রাত বিরেতে শ্যাল কুকুরে ছুচো পাচার ডাক শুনে ডাক শুনে ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে এসে বললেন, ভায়া এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পীরে থাকলো। পরম পিচাস, আরে দরজা তো খোল। শিবুর সারা নেই। প্রচন্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পীরেত তারুস্বরে উৎপাটন মন্ত্র পড়ল। মারে জীবন হইয়া और भी छोड़ा हइया और बच्चोरी हइया फटे मयला हइया खबरदार हाथी। মরমর করে ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগুন সমস্ত আকাশে উঠে ডাকিনি অর্থাৎ নৃত্যকালীকে দেখে যক্ষ বললেন, এ কি ইনি এখানে? দেবদত্তিকার সঙ্গে ছে 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 লজ্জার মাথা খেয়েছ? ডাকিনি ঘোমটা টেনে কাঠ হয়ে বসে রইল। কারিয়া পীরেত বলল, আরে মুঙ্গরি তো হাত সরব নাই বা। তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলেও বুকের রক্ত শুকিয়ে যায়। শিবুর 3 জন্মের 3 পত্নী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এদের ডবল উৎপাতে ভূষণ্ডির মাঠে একসঙ্গে জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, দান, বেতাল প্রভৃতি বেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে চলে এলো। রাম রাম রাম, কে এই বিকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? আবার তবে নয়, ভূত জাতি অতি নাছর বার্তা ন্যায্য বর্তা ছাড়বে না। পুরুষের পুরুষ, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব দ্বারা বিলক্ষণ বোঝে। অতএব হাত জোর করে অনুরোধ করছে, নেহাতি যদি এদের উপকার করতে চান, যদি চান ভূতেদের এই সংসারটা ছাড়খাড় না হয়ে যায়, তবে চাঁদা তুলে গয়ায় পিন্ডি দেবার চেষ্টা করুন, যাতে বেচারারা পর শান্তি দিতে পারে।